রুমাশ্রী যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো, তখন শুভর বয়স 10 বছর ছিল। শুভ বা শুভজিৎ হল রুমাশ্রীর বা রুমুর দেবর। সে ওর শ্বশুর শাশুড়ির সবচেয়ে কনিষ্ঠ সন্তান। খুব কিউট দেখতে। রুমুর খুবই ভালো লাগে ছেলেটাকে। সে স্নেহ করে খুব। বাড়ির সব কাজ করার সঙ্গে সঙ্গে শুভর উপরও যত্ন নিতে থাকে। তাকে স্নান করানো থেকে শুরু করে স্পেশালভাবে খাওয়া দাওয়া করানো, স্কুল পাঠানো সবই খুব যত্নের সঙ্গেই সে করত। আবার শ্বশুর শাশুড়ির যত্নও সে খুব ভালোভাবেই করত। এইভাবে শ্বশুর বাড়িতে সে খুব যত্নের সঙ্গেই নিজের ঘর মনে করেই সকলের সেবা যত্ন করতে লাগলো। তার কারণ সকলেই প্রথমে মনে করেছিল যে রুমু তো প্রেম করে বেকার ছেলেকে বিয়ে করেছে, সুতরাং বাড়ির কাজ তো করতেই হবে ওকে। কিন্তু আসল ব্যাপারটা ঠিক তা নয়। রুমু মেয়েটাই ওই রকম। বিয়ের আগে বাড়িতেও সে নিজে থেকেই সব কাজ করত। পড়াশোনাও যেমন করত তেমনই করত অন্যান্য কাজও। আবার বাড়িতে মা বাবাও ওকেই বেশি ভরসা করত। ওকে ছাড়া যেন কারো একদণ্ড চলে না। ভাই বা বোন তারাও রুমু অন্তঃপ্রাণ। আবার স্কুল কলেজের সহপাঠী, সকলের সঙ্গেই ওর ভাব। মেয়েটা যেন ঝগড়া করতে জানে না, রাগ করতেও জানে না, আবার কেউ কোনো হেল্প চাইলে তাকে না করতেও পারে না। এইভাবেই একদিন অরূপের সঙ্গে তার আলাপ। একসঙ্গে টিউশন পড়তো তারা। অরূপ আর রুমু এক স্কুলে পড়লেও আলাদা জায়গায় টিউশন পড়তো। কোনো কারণে সে সেই টিচারের কাছে না পড়ে অন্য জায়গায় পড়তো। একদিন সে এসে রুমুর কাছে সাহায্য চাইল। বলল, এই রুমু, আমাকে তোদের নোটসগুলো দিবি? রুমু হাসতে হাসতে বলল, কেন দেব না? আমার সঙ্গে বাড়ি আয়, তোকে নোটসগুলো দিয়ে দিচ্ছি। নোটসগুলো পাওয়ার পর সে রুমুকে থ্যাঙ্কস বলল, আর সেই সঙ্গে এও বলল যে একমাত্র তুই ছাড়া কেউই আমাকে ওই স্যারের নোটসগুলো দেয়নি, বুঝলি? কেন দেয়নি? নোটসগুলো দিতে কি হয়েছে, তবে তুই কিন্তু কপি করেই আমাকে দিয়ে দিস। আমাকেও তো পড়তে হবে। তোকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না। তবে অন্যরা কেন দিতে চাইছে না জানিস? তোদের টিচার নাকি অন্য কারো কাছে পড়া স্টুডেন্টদের কাছে নোটস দিতে বারণ করেছেন। হ্যাঁ, সে তো করেছেন, কিন্তু তুই এই ব্যাপারে কাউকে কিছু বলিস না। বললে আমাকে স্যার বকবেন। না না, আমি কাউকেই বলবো না। তুই নিশ্চিন্ত থাকিস। তার কারণ অবশ্য জানিস। কি কারণ? তাহলে আর আমি পরের বার নোটস তোর কাছ থেকে পাবার আশাও করব না। হাসতে হাসতে রুমু বলে, সেটা হলেও হতে পারে। এইভাবেই তাদের যোগাযোগ বাড়তে থাকে। আর পরে ওরা একই কলেজে ভর্তিও হয়। সেই যোগাযোগ থেকেই পরে প্রেম তৈরি হয়। আর প্রেম থেকে ওরা বিয়ে করে বসে। যখন বিয়ে করে তখন অরূপ ছিল বেকার। কিন্তু রুমুর বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ার জন্য ওরা বিয়ে করে নেয়। যদিও দুজনেই অনুষ্ঠান না করে প্রথমে মন্দিরে বিয়ে করার পর তারা কোর্ট ম্যারেজ করে। বাড়ি গিয়ে সবার আশীর্বাদ নেয়। যদিও প্রথম প্রথম কারো বাড়ির অন্য কারো লোকের মনেই সেই খুশি ছিল না, যেটা একটা বিয়েতে খুশি হয়। তবে পরে সে সব মেনে নেয় সকলেই। রুমু শ্বশুর বাড়ির সকলের মনেই একটা বিশেষ জায়গা করে নেয়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল রুমুর সুখে দুঃখে। এরপর পেটে সন্তান আসে, অর্থাৎ রুমু গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু তখনও অরূপের চাকরি হয়নি। পরীক্ষা দিয়েই যাচ্ছে একের পর এক। রুমু সংসারের চাপে পরীক্ষাগুলো ঠিক মতো দিতে পারছিল না। কখনো দেয় তো কখনো দেয় না। আর গর্ভে সন্তান ধারণের পর থেকে তো পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। সে নিজের আর শ্বশুর বাড়ির লোকেদের নিয়েই বেশি চিন্তিত থাকত। অবশেষে সেই একদিন এসে হাজির হলো যেদিন রুমু তার প্রথম সন্তানের জন্ম দিল। সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান। আর অরূপ সেই সন্তানের নাম রাখল দীপা। অরূপ বলল, দেখ রুমু, তুই যে মেয়ে আর বাড়ির বউ হিসেবে খুবই ভালো, সন্দেহ নেই, কিন্তু আমি চাই তুই আমাদের মেয়েকেও সমান যত্ন নিবি। দেখ রূপ, তুই একটা চাকরির চেষ্টা কর যত তাড়াতাড়ি পারিস। সংসার বাড়ছে, বাবার একার উপর কত আর চাপ বাড়াবি? কি আর করব, বল, চেষ্টা তো করছি। হ্যাঁ, কিন্তু শুধু সরকারি চাকরি নয়, প্রাইভেট কোম্পানিতেও চেষ্টা কর। ঠিক আছে, ম্যাডাম, মনে রাখবো আপনার কথা। এইভাবেই দিনগুলো কাটছিল। এর মধ্যেই আরও একটা সুখের খবর এলো কিছুদিনের মধ্যেই, আর সেটা হলো অরূপ পিএসসি পরীক্ষায় পাশ করেছে। আর ক্লার্কের চাকরি পেয়েছে। বাড়িতে খুশির ঝড় বয়ে গেল। সেই সঙ্গে একটা আশঙ্কাও। আশঙ্কা অবশ্য বাবা মায়ের তরফ থেকে, চাকরি পাওয়ার পর ছেলে বউ আবার আলাদা না হয়ে যায়।
কিন্তু তাদের ভয় বা আশঙ্কা যেটাই হোক সত্যি হলো না। অরূপ আর রুমু আলাদা হলো না। তারা বাড়িতে তো থাকলোই, সেই সঙ্গে চাকরির প্রথম বেতনটা বাবার হাতে ধরে দিল। কিন্তু বাবা বললেন, এখন তুই দেখে দে তোর স্যালারি। আমি যতদিন পারছি ততদিন চালিয়ে যাব, তারপর সংসারের হাল ধরবি, তখন তুই তোর বেতন কাজে লাগাবি। মাকে দিতে গেলে মাও সেই কথাই বললেন। অগত্যা অরূপ বাবা মা ভাই আর স্ত্রীকে কিছু কিছু হাত খরচের টাকা দিয়ে নিজের মনকে সন্তুষ্ট করল। এদিকে সংসার চলতে লাগলো। রুমুর দেওর শুভ বড় হতে লাগলো। কিন্তু রুমু তাকে প্রথম দিনের দেখা সেই ছোট দেওর মনে করতে লাগলো। শুভর জামা কাপড় কেচে দিত, এমনকি ইনার ওয়ারগুলোও না করত না। কখনো কখনো চিরুন দিয়ে মাথা আঁচড়ে দেয়। শুভর মন শুভকে বলতে লাগলো, বৌদি তোকে ভালোবাসে রে শুভ, বৌদি তোকে খুব ভালোবাসে, কিন্তু দাদার জন্য তোকে কিছু বলতে পারছে না। যেদিন দাদা বাড়ি থাকবে না সেদিন তুই বৌদিকে এক রাতের হলেও নিজের করে পাবি। বৌদি তোকে ভালো না বাসলে কি চুমু খেত? সেই প্রথম দিনই তো বৌদি ওর মুখে চুমু খেয়েছিল। তারপর আবার কতবার খেয়েছে। যখন বড় হলো, শুভ শখ করে দাড়ি রাখল, তখন তো বৌদি বলেই বসল, শুভ, তুই দাড়ি বাড়ালি কেন? কত সুন্দর গালটা কি বিশ্রী হয়ে গেল। আচ্ছা, তুমি না চাইলে রাখবো না দাড়ি? না না, তোর যখন ইচ্ছে তখন রাখো। এখন তো সকলেই বড় দাড়ি রাখছে। নইলে তো আবার হিরোইন পাওয়া যাবে না। প্রতিটা ক্রিকেট প্লেয়ারদের দেখ, সবাই দাড়ি বাড়িয়েছে, নইলে কি আর বিরাট অনুষ্কাকে পেত? না, আমার হিরোইনের দরকার নেই। তা বললে কি আর হয়? হয় না, খুব হয়। দাদা তোমাকে পেল কি করে? আহা, আমি তো আর হিরোইন নই। তাই তোমার দাদা পেয়েছে। তো আমারও হিরোইনের দরকার নেই। কেন, কেউ আছে নাকি? আমি আর তোমার দাদা তো সেই স্কুল লাইফ থেকে প্রেম করছি। আমিও তো, বলেই জিভটা বের করে দিল শুভ। বল, কি, কি নাম? দূর, এমনি মজা করছিলাম। আমার আর কে থাকবে? বিয়ে তো করতেই হবে একদিন। ও দেখা যাবে ক্ষণ, এখন তো নয়। বলেই সে হঠাৎ বলে উঠল, তোমার মতো কাউকে পেলে না হয় দেখা যাবে। ওর কথা শুনে রুমুর মুখ লাল হয়ে গেল। সে আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। আর শুভ ভাবতে লাগল, যাক, বৌদিকে এক রকম করে বলা হয়েই গেল যে আমি ওকে ভালোবাসি। কিন্তু দুর্ভাগ্য আর সৌভাগ্য সঙ্গেই আসে। রুমুরও সৌভাগ্য বেশি দিন টিকল না। দুর্ভাগ্য চলে এলো। অরূপ অফিস যাওয়ার বেশ কিছুক্ষণ পর খবর এল যে ওদের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লেগেছে। আর সেই আগুনে কয়েকজন পুড়ে মারা গেছে, যার মধ্যে অরূপ একজন। মাথায় বজ্র পড়ল রুমুর। সে বিধবা হলো। সমগ্র পৃথিবী পূর্বের মতোই চলতে লাগলো, কিন্তু রুমুর জীবন যেন স্তব্ধ হয়ে গেল। তার কোন কাজেই মন বসে না, কিছুই করতে পারে না। কিন্তু সংসার চলতে লাগলো নিজের গতিতে। ক্ষুধা তৃষ্ণা সবার সব কিছুই একই রকম ভাবেই লাগতে লাগলো। রুমুরও লাগলো। রুমুর কন্যা দীপারও লাগলো। মেয়েটা কিছুই বোঝে না। কাঁদলে মায়ের মার খায়, যত খাবার খায় তার চেয়ে অনেক বেশি। তাই রুমুকেও ধীরে ধীরে সব হারিয়েও কিছু না ভুলেও সব মেনে নিয়ে জীবনের গতিকে এগিয়ে নিয়ে যেতে হলো। অরূপের মৃত্যুর মাসখানেক কেটে গেছে, এমন সময় একদিন শুভ রুমুর বেডরুমে শুয়েছিল। রুমু ব্যাপারটা খেয়াল করেনি। স্নান করে এসে সেখানেই নিজের পোশাক চেঞ্জ করতে শুরু করেছে। সবকিছু খুলে ফেলার পর হঠাৎই শুভ ওর সামনে এসে হাজির হলো। এ কি শুভ, তুই তুই আমার ঘরে কি করছিস? বলেই নিজের ছেড়ে ফেলা ভিজে শাড়িটা নিচে থেকে তুলে গায়ে জড়িয়ে নিল। আবার গর্জে উঠল রুমু, তুই এই সময় আমার ঘরে কেন? বৌদি, তোমার ঘর আর আমার ঘর বলে কিছু আছে নাকি? যা তোমার ঘর তাই আমার ঘর। চল এখান থেকে, নইলে মাকে ডাকবো। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। আর সেই থেকে রুমু নিজের ব্যাপারে একটু আধটু ভাবতে লাগলো। ভাবতে লাগলো যে শুভ কি চায়। ও কি বদমাশ হয়ে গেছে? মেয়েদের টিজ করে, এরকম তো শোনেনি কখনো রুমু। তাহলে ব্যাপারটা কি? ও কি মানুষ হতে ভুলে গেল? 3 বছরের দীপার কান্না শুনে রুমু তখন সব ভুলে গিয়ে ওর কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর থেকে রুমু লক্ষ্য করতে লাগলো যে শুভ তাকে কেমন করে যেন দেখছে। তার বুকের দিকে, তার মুখের দিকে, আর এমনকি কোমরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। একবার করে সে ভাবে যে শুভকে গালে একটা কষে চড় মারে।
কিন্তু শান্ত থাকে সে। অরূপের অফিসে এই সময় তাকে ছোটাছুটি শুরু করতে হয়। কারণ অফিসে অনেক টাকা পাওয়ার কথা, সেগুলোও দৌড়াদৌড়ি করে আদায় করতে হবে। তাছাড়া অরূপ মারা যাওয়ার কারণে যদি চাকরিটা পাওয়া যায়, সেটার জন্যও সে দৌড়াদৌড়ি করছিল। ভেবেছিল চাকরিটা সে শুভকে দেবে, এখন সে 17 বছর হয়েছে। আগামী বছর সে 18 বছর পূর্ণ হবে, ততদিন পর্যন্ত চাকরিটা ঠেকিয়ে রাখতে হবে। কিন্তু আজ শুভর কাজ দেখে সে চিন্তায় পড়ল। শুভকে কাজ দেওয়া কি ঠিক হবে? যাই হোক, এবার এই ব্যাপারেও তাকে ভাবতে হবে। শাশুড়ির কাছে মেয়ে দীপাকে রেখে সে অরূপের অফিসে যাওয়ার জন্য তৈরি হতেই শুভ এসে বলল, চল বৌদি, বাইকটা বের করে রেখেছি। না, আমি বাইকে যাব না, বাসে যাব। কেন? বাইকে কেন যাবে না? তুমি এসে বসো, আমি আস্তেই চালাবো। না, বললাম তো আমি বাসে যাব। না, রোজ যেমন তুমি আমার সঙ্গে গিয়েছো, ঠিক তেমনই আজও যাবে। বললাম তো আমি বাসে যাব। শাশুড়ি মাও বললেন, রুমু, তুমি বাইকেই যাও, যাওয়া আসাটা জলদি হবে। রুমু একটুক্ষণ চুপ থেকে বলল, না মা, ওর তো এখনো 18 বছর না হওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্সটাই হয়নি। এতদিন তো এইভাবেই চালিয়ে এসেছে, সেটা ঠিক, কিন্তু অনেক রিস্ক নিয়ে। কোন দিন চেক করবে আর থানায় নিয়ে যাবে, সেটা তো আর বলা যায় না। আর যদি ট্রাফিক পুলিশ ধরে তো শুভকে জেলের ভাত খেতে হবে। সেটা কি ঠিক হবে মা? শাশুড়ি মা চুপ করে থাকলেন। রুমু বেরিয়ে গেল। আর অফিসে গিয়ে কাজ সেরে 3-4 ঘন্টা পর সে ফিরে এসে আবার ঘরের কাজ করতে শুরু করল। আর রাতে নিজের রুমে শুতে গেল, কিন্তু সে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় শুতে যেতেই সে শুভকে দেখতে পেল যে দীপার পাশে শুয়ে আছে। এ কি, তুই এখানে? নিজের রুমে যা। না, যাব না, আমি এখন থেকে দীপার বাবা। তার মানে, কি বলতে চাইছিস তুই? দাদা মারা গেছে, এবার আমি তোমার স্বামী। আগামী বছর তো আমি দাদার চাকরিটাও পেয়ে যাব। যখন যা হবে, তখন তা হবে। তুই এখন বাইরে যা। আমার কাছে তোমার কি লজ্জা রুমু? আমি তো সেই ছোট থেকেই তোমাকে দেখে আসছি। কি দেখে আসছিস? তুমি আমাকে কত ভালোবাসো। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তোকে আমি বিয়ে করব বলেই ভালোবাসি। আমি তোকে নিজের ভাই, এমনকি নিজের সন্তানের মতো ভালোবাসি। দেখো বৌদি, এসব বাজে কথা বলা বাদ দাও। প্রথম দিন যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে আমাকে কিস করেছিলে, আর তখন থেকেই আমি বুঝে গেছিলাম যে তুমি দাদাকে নয় আমাকে বেশি ভালোবাসো। তারপর একদিন আমি তোমার ঘরে শুয়েছিলাম আর তুমি আমার সামনেই কাপড় চেঞ্জ করেছিলে, আমি তখন বুঝেছিলাম যে তুমি আমাকেই ভালোবাসো, দাদাকে নয়। তবে তখন আমি ছোট ছিলাম, তাই আমি কিছুই বলিনি। সব মিথ্যে কথা। বানিয়ে বলছিস? বানিয়ে বলবো কেন? আমি তো খাটের তলায় লুকিয়ে থাকতাম, তুমি জানতেই পারতেন না কিছু। অনেক সময় রাতেও লুকিয়ে থাকতাম, তোমার আর দাদার সব কাজ আমি দেখেছি। তখন থেকেই মনে মনে ঠিক করেছি, তুমি আমার দাদার নও। দাদার হতেই পারো না। দাদা তোমাকে রেপ করছে, আমার সহ্য হতো না। খুন করে ফেলতে ইচ্ছা করত। ছি ছি, এত নোংরা তুই। বেরিয়ে যা এখান থেকে। উহু, বেরোবো না। আমাকে আজ তোমার উপর শুতে দাও। ভোরে চলে যাব, কেউ জানবে না। রুমুর খুব রাগ হলেও সে মাথা শান্ত রেখেই বলল, তুই এখান থেকে যাবি? না, আমি যাব না। বেশ, আমি রাতের বেলায় কোনো ঝামেলা করতে চাই না তোর সঙ্গে। তোকে যেতে হবে না, আমি বাইরে যাচ্ছি। ঘুমন্ত দীপাকে সে কোলে তুলে নিয়ে বাইরে যেতেই শুভ উঠে গিয়ে বাইরে নিজের ঘরের দিকেই চলে গেল। ব্যাপারটা সেদিন রাতের মতো মিটে গেল। কিন্তু মিটেও যেন ব্যাপারটা মিটল না। মাঝে মধ্যেই রুমুকে বিরক্ত করতে থাকে শুভ। কখনো আবার একা ঘরে পেয়ে জড়িয়ে ধরে। রুমু শাসন করার চেষ্টা করে, কিন্তু সে শুনতে চায় না। বলে, সবার বৌদিরাই তাদের দেওরদের সব কিছুই দেয়, তুমি এত কৃপণ কেন? যে দেয়, সে দিক, আমার কাছ থেকে সেরকম কোনো কিছু আশা করিস না। একদিন রুমু দেখল শুভ দীপাকে জড়িয়ে ধরে কিস করছে আর সে বলছে, কাকু ছাড়ো, আমাকে লাগছে। রুমু দূর থেকে দেখেই কাছে ছুটে গেল আর দীপাকে জোর করে ওর কাছ থেকে টেনে শুভর গালে কষিয়ে একটা চড় কষিয়ে দিয়ে বলল, আমার মেয়েকে ছুবি না। মেয়ে তোমার একার না, দাদারও মেয়ে দীপা। সুতরাং, দীপা আমাদেরও মেয়ে। তুই ছুবি না ওকে। বলে ওকে নিয়ে চলে গেল সেখান থেকে।
আমি তোমাকে দেখে নেব বৌদি। মনে রাখবে আমি দাদা নই। সেও বেরিয়ে গেল। সন্ধে বেলা পিত্রালয়ে ফোন করল রুমু। আর পরদিন সকালেই রুমু শ্বশুর শাশুড়িকে বাবার শরীর খারাপ দেখতে যাচ্ছি বলে বাপের বাড়ি চলে গেল। আর সেখানেই দীপাকে মায়ের জিম্মায় রেখে চলে এলো। অরূপের অফিসে যাতায়াত করতে করতে একদিন চাকরি হয়ে গেল রুমুর। শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বলল, আমার চাকরিটা হয়ে গেল মা। শাশুড়ি বললেন, তুমি যে বলেছিলে শুভকে চাকরিটা দেবে, কিন্তু ওর বয়স এখনো হয়নি। আর মাত্র 6 মাস বাকি ছিল ওর 18 বছর হতে। কিন্তু তুমি তো বলেছিলে শুভর বয়স 18 হলে পরেই তো চাকরির জন্য অ্যাপ্লাই করবে। ওরা মানতে চাইল না মা। ঠিক এমন সময় শুভ এসে হাজির হলো। বলল, আসলে মা, বৌদি মুখে সব বলে কিন্তু কাজে কিছুই করে না। তবে তাতেও কোনো অসুবিধা হবে না। বৌদিকে তো আমিই বিয়ে করছি। একজনের রোজগার থাকলেই হবে। আবার এই কথা বললে তোকে আমি একটা চড় মারব। দেখছো মা, এখন পাল্টি খাচ্ছে। আমাকে নিজে মুখে বলেছে যে আমাকে বিয়ে করবে আর সেজন্য আমাকে জোর করে ওর বেডে শুয়েছিল। সাবধানে কথা বলিস শুভ, নইলে তোর দাঁত ভেঙে দেব। হ্যাঁ, এখন মা বাবার সামনে সাধু সাজা হচ্ছে। শ্বশুর শাশুড়ি দুজনেই শুভর কথা বিশ্বাস করে রুমুকে বেশ বকাঝকা করলেন। আর বললেন, বেশ শুভর বয়স হলে ওকেই বিয়েই করে নিও। আমার দ্বারা হবে না। শুভকে আমি ভাইয়ের মতো দেখি। এমনকি ওকে মায়ের স্নেহ দিয়ে স্কুলে পাঠিয়েছি। ওর মা মরে যায়নি, বেঁচে আছে। তোমার সঙ্গে কথা বলছে। আর ওকে কখনোই ভাইটিকে দাওনি আর রাখিও বাঁধনি। সুতরাং তুমি ওকে বিয়ে করবে, এটা আমাদের আদেশ। আর আদেশ যদি না মানি, কি করে মানাতে হয় সেটা জানি। তুমি ওর সঙ্গে নোংরা কাজ করেছ, আদর দিয়েছ, বিয়ে ওকে করে তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। রুমু এবার নিজের গলা থেকে একটা লকেট বের করে বলল, এটা মঙ্গলসূত্র নয়, কিন্তু এই লকেটটা আমার কাছে তার চেয়েও অনেক বেশি দামি। এর মধ্যে আমার অরূপের ফটো আছে। চাকরির আগে প্রথম টিউশনের টাকা থেকে গড়িয়ে আমার গলায় পরিয়ে বলেছিল, জীবন থাকতে এটা খুলো না। আমি না থাকলেও এর মধ্যেই আমি বেঁচে থাকবো তোমার সঙ্গে। সুতরাং আমার অরূপ আপনাদের কাছে মরে গেলেও আমার কাছে চিরদিন বেঁচে থাকবে, আর বেঁচে থাকবে আমার দীপার মধ্যে। পরদিন সকালে রুমু বাড়ির সব কাজ করে। শ্বশুর শাশুড়ির পায়ে এসে প্রণাম করল। কোথায় যাবে? বাপের বাড়ি। কেন? দীপা ওখানে আছে, তাই। ও ঠিক আছে, যাও দীপাকে নিয়ে এসো। বেশি দেরি করো না। রুমু চলে গেল, কিন্তু বাড়িতে আর ফিরে এলো না। কারণ জানতে চাওয়ায় সে বলল, দেখুন মা বাবা, আমি ওখানে আর থাকতে পারবো না। আপনাদের অত্যাচারে আমার পক্ষে থাকা যাচ্ছে না। সকলেই বলল, চাকরি পেয়ে রুমু শ্বশুর শাশুড়িকে ছেড়ে চলে গেল। কিছুদিন পর ওর শ্বশুর নিজে মেডিকেল আনফিট নিয়ে চাকরিটা তার ছোট ছেলে শুভকে দিয়ে দিলেন। কিন্তু শুভ যে কি রকম চরিত্রের ছিল তা সকলেই জানত। সে একদিন রাস্তার একটা মেয়েকে ধরে এনে বাড়িতেই ফুর্তি করতে লাগলো। বাড়িতেই মদ খেতে লাগলো। আর একদিন এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে সে জেলে গেল। রুমু শ্বশুর শাশুড়ির দেখভাল করার জন্য শ্বশুর বাড়ি ফিরে এলে ওরা বললেন, এসবের জন্য শুধু তুমিই দায়ী। বাড়িতে একটা অপয়া মেয়ে ঢুকে এসেছিল বলেই আমার অরূপ মরে গেল। শুভ জেলে গেল। তুমি একটা রাক্ষসী। আর সব ধ্বংস করে দিয়ে এখন বাড়ি দখল নিতে এসেছ। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এর বছর খানেকের মধ্যেই শ্বশুর মারা গেলেন। রুমুকে শাশুড়ি মা ডাকলেন না, এমনকি খবরও দিলেন না। রুমু তারপরেও বারবার শ্বশুর বাড়ি যেতে চাইলেও ওকে ঢুকতে দিলেন না। কিন্তু একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা রুমুকে খবর দিয়ে নিয়ে এলো। ও শাশুড়ির সেবা করে সারিয়ে তুলল। তবু শাশুড়ি মা বললেন, তুমি একটা অপয়া। তুমি তোমার শ্বশুরকে খেলে, আর আমাকে রোগগ্রস্ত করে আবার সারিয়ে তুললে নিশ্চয় কিছু মতলব আছে। রুমু চুপ করে খাবার আর ওষুধ খাইয়ে অফিসে চলে গেল। মনে মনে বলল, খারাপ বউ আর কখনোই ভালো হবে না তোমার কাছে। আমি যা করছি শুধুমাত্র অরূপকে কথা দেওয়ার জন্য।